তাহলে সুপ্রিয় আমরা মোটামুটি ধরতে পারি যে তোমার রাজনৈতিক জীবন 7-8 বছর মোটামুটি প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে যুক্ত তুমি। এবার এখানে একটা কথা আমি বারবার করে জিজ্ঞাসা করি, এটা জাস্ট আমার ব্যক্তিগত মত, আমি রাজনৈতিক লোক নই, আমিও একটা তোমার মতো মতাদর্শে বিশ্বাস করি, আমি সমর্থন করি, এইটুকুনি আর কি। এবার একটা বিষয় দিকে আমি যখন কাউকে জিজ্ঞাসা করি যে ইয়াং বা একটু বেশি বয়সী মাঝ বয়সী তুমি কি করো বা আপনি কি করেন, উত্তর আসে আমি অমুক করি, মানে একটা দলের নাম বললো। আপনি কি করেন, আমি অমুক করি, উনি একটা দলের নাম বললো। আপনি কি করেন, উনি একটা দলের নাম বললো। এবার এই যে আমি দলের নাম করে বলি, সুপ্রিয় কি করে, সুপ্রিয় তৃণমূল করে, অমুক কি করে নাম বললেই বললাম, অমুক কি করে সিপিএম করে, ও কি করে বিজেপি করে, ও কি করে কংগ্রেস করে। কিন্তু আমার বক্তব্যটা এটাই, করো তো ঠিক আছে বুঝলাম, কিন্তু প্রত্যেকটা দলের একটা রাজনৈতিক এজেন্ডা আছে, একটা বই আছে না, আমাদেরকে হিন্দু শাস্ত্রে বলে গীতা বলতেই পারি। তো যেমন কমিউনিস্ট ম্যানিফেস্টো একটা বই, তেমন তৃণমূল কংগ্রেসের একটা বই বা একটা তাত্ত্বিক বিষয় আছে। গুণে দেখা যেতে পারে 90% লোকই আজকের দিনে জানে না সেটা, এবং সে হয়তো দলের ভিড়ে চলে যাচ্ছে, অমুক জায়গায় চলে যাচ্ছে, অমুক জায়গায় চলে যাচ্ছে। সুপ্রিয় কি মনে করে পড়াশোনা করাটা খুব জরুরি এই ক্ষেত্রে? দেখো, এটা আমার কাছে খুব ধন্দের কোশ্চেন, এবং এই ধন্দের প্রশ্নটা আমি সরাসরি উত্তর দিতেই পারতাম যে হ্যাঁ জরুরি, কিন্তু আমি তা দেব না। কারণ ধরো আকবর এত বড় সালতানাতের তিনি বাদশাহ ছিলেন, কিন্তু তিনি কার্যত লিখতে পড়তে জানতেন না। এবং এমন অনেক উদাহরণ আমি তোমাকে দিতে পারবো, যেরকম আমি বলতে পারি যে ধরো লালু প্রসাদ যাদবকে নিয়ে একসময় প্রচুর ব্যঙ্গ বিদ্রুপ হতো, কিন্তু জাতীয় আন্দোলনের ক্ষেত্রে, কাস্ট মুভমেন্ট গড়ে তোলার ক্ষেত্রে তিনি তার ভূমিকা প্রশ্নাতীত। তারপরে তার দুর্নীতির অভিযোগ ইত্যাদি সেটা ভিন্ন প্রসঙ্গ, সরকার প্রসঙ্গ। তো যেমন উঠে আসছেন, যখন যাদব মুভমেন্টকে তিনি মন্ডল কমিশনে ঢোকানোর চেষ্টা করছেন, মন্ডল কমিশনে জয় আসছে, তার নিজের চ্যাম্পিয়নশিপ বিহারে হচ্ছে, এই জায়গা বলে। ফলে পড়াশুনো করা লোকেদের একটা প্রবৃত্তি হচ্ছে পড়াশুনো না করার প্রতি একটা অভিযোগ ঠেলে দেওয়া। আচ্ছা, কিন্তু আমার মনে হয় যে এইখানে ইম্পর্টেন্ট হচ্ছে যে মানুষটা হয়তো গান্ধীর বক্তব্য শুনে, আমি তোমাকে, যেহেতু আমরা জলপাইগুড়ির সবাই মানে লোকজন, আমাদের মানে উমেশ বাবু বা আনন্দ গোপাল বাবু আমাকে মার্জনা করবেন, আমি তাদের পারমিশন না নিয়ে কিছু কথা বলছি, আমার সাথে একমতই হবেন তারাও স্যাররাও, যে এই আলিপুরদুয়ারে আমাদের তৎকালীন অবিভক্ত জলপাইগুড়ি এমন জায়গা রয়েছে বা এমন মানে উদাহরণ রয়েছে এই তোমার ভারত ছাড়ো আন্দোলনের সময়, ইভেন অসহযোগের সময়ও, যে গান্ধী টুপি পরলে পরে গায়ে গুলি লাগে না। আচ্ছা, এই বিশ্বাস থেকে প্রচুর আদিবাসী মানুষ তারা গান্ধী টুপি পরে বন্দুকের সামনে ছুটে গিয়ে আন্দোলন করছিল, এবং আন্দোলনে তারা ব্রিটিশ পুলিশের বন্দুকের সামনে গিয়ে মুভমেন্ট করছেন গান্ধী টুপি পরে, এবং এই বিশ্বাস থেকে যে গান্ধী টুপি গায়ে পড়লে কোনো গুলি গায়ে লাগবে না। তারা কিন্তু পড়াশুনো করে বা আমাদের মতো প্রেসিডেন্সি কেমব্রিজ অক্সফোর্ড করে গিয়ে ঘুরে এসে তারা এটা করছেন না। আমি তোমাকে জাস্ট বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেকে বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তো ইন্দিরা গান্ধী নন, মমতা বন্দ্যোপাধ্যায় বিলেত ফেরত ব্যারিস্টার নন। আরে বিলেত ফেরত ব্যারিস্টার আরো 5টা হয়তো বাংলায় আছে বা ভারতে আছে। কজন এসআইআর এর মতো একটা ইস্যুতে সুপ্রিম কোর্টে গিয়ে মুভমেন্ট করার সাহস দেখিয়েছে? ফলে পড়াশোনার ডিগ্রিটা বড় কথা নয়, তোমার মধ্যে যদি আসলে বোঝাপড়াটা থাকে জীবনের, ইফ ইউ হ্যাভ দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য পাবলিক লাইফ, তাহলে ওই আন্ডারস্ট্যান্ডিং অফ পাবলিক লাইফটা তুমি হয় পড়াশোনা দিয়ে খুঁজে নেবে, নয়তো তোমার অভিজ্ঞতা দিয়ে খুঁজে নেবে। মমতা বন্দ্যোপাধ্যায় অভিজ্ঞতা দিয়ে খুঁজে নিয়েছেন। পড়াশোনার যে বড় বড় প্রতিষ্ঠান, কেমব্রিজ বলো, ইউএনও বলো, ইউনেস্কো বলো, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ করে বলতে দিচ্ছে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিলাম, কিন্তু এখানে আমার লিডারশিপ হিসেবে নয়, আমি একটা উদাহরণ দিচ্ছি, একটা উদাহরণ। আমি যে আগের উদাহরণটা দিলাম, যেরকম যে আলিপুরদুয়ারের এই যে আদিবাসীরা, তারা কিন্তু এই বিশ্বাস থেকে তারা রাজনীতির মধ্যে গিয়েছেন। ফলে এটা ঠিক যে একটা বোঝাপড়া, মানে সাধারণভাবে এটা তোমার কথাটা আমি স্বীকারই করবো, যে একটা বোঝাপড়ার জন্য একটা পড়াশোনার মধ্যে থাকলে বা কিছু বিষয়ে পড়ার একটা অভ্যেস থাকলে নিশ্চিতভাবে বোঝাপড়া করতে সুবিধা হয়। কিন্তু এটাই যে একমাত্র পথ এমনটা নয়, বরং এর চাইতে অনেক বেশি আসলে পড়াশোনাটা আমার মনে হয়, যদি রাজনীতির ক্ষেত্রে বলেন বা মানে ভারতবর্ষকে চেনার ক্ষেত্রে বলেন, তাহলে দেখতে পাবেন যে আসলে পড়াশোনাটা কিন্তু তৈরি হয় কোনো কলেজের ক্লাসরুমে নয়, বরং কলেজের ক্যান্টিনে, কলেজের খেলার মাঠে। তেমনি ভাবে জীবনের আসলে ক্লাসরুমে আমি 4টে বই নিয়ে এই ঘরটার মধ্যে একটা লাইব্রেরি রুম করে সারাদিন পড়লাম, তাতে দেখা যাবে যে এরকম তো সিপিএম এর নেতারা পড়তেন, তাই না? কিন্তু বাইরে যখন রোদে ঝড়ে জলে মানুষের কাছে, গরিব মানুষের কাছে কোথায় কি হচ্ছে, এই যে আমাদের বন্যায় বান ভেসে গেল এই যে ময়নাগুড়ির এলাকায়, বার্নিশ এলাকায়, সেখানে যদি আমি না যাই, আমি যে এখানে একটা বসে, আমি ডিএম অফিসের মধ্যে বসে, বিডিও অফিসের মধ্যে বসে আমি বিভিন্ন চার্জশিট করলাম, কবে বন্যা হয়েছিল, কোন জমির কোন খেতিয়ান গেছে, তাতে আমি বুঝতে পারবো, ফিল করতে পারবো। ফলে ফিলিংটা ইম্পর্টেন্ট। আমার মনে হয় বিবেকানন্দ আমাদের আচার্য, তিনি বলেছিলেন যে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন।
এবং তারপর আরেকটা কথাই বলছেন যে মানে শিক্ষা হচ্ছে সেই ভাব যেটা হচ্ছে মানুষকে উন্নত করে, মানে ইভ্যালুয়েট করে এবং ডেভেলপ করে। আমার মনে হয় যে এখানে আমি তো বিবেকানন্দের কথার উপর বলতে পারি না, আমি বিবেকানন্দকে বুঝে বা পড়ে আমার যেটা মনে হয়েছে যে আসল এডুকেশনের আসল কথা আজকের দিনে হওয়া উচিত যে নট টু নো, কারণ মানুষ নলেজ আছে, এরকম প্রচুর মানুষ পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে। আমি বলছি যে নট টু নো বাট টু ফিল, আমরা অনুভব করার মতো যেন শিক্ষাকে গড়ে তুলতে পারি, শিক্ষা ওইদিকে যেন আমরা যেতে পারি। দারুণ দারুণ, মানে এই অ্যান্সারটা তো সুপ্রিয় দিতে পারতো, এটা তো আমি বাড়িয়ে বলছি না, একটু দারুণ বললে। আর তোমার কতগুলি বই এবং লেখা পাবলিশ হয়েছে এটা আমি জেনেছি, এই বিষয়টা একটু বলো, এই লেখালেখির জগৎটা তুমি কবে থেকে শুরু করলে, বা কি কি বই এবং কি কি আর্টিকেলস? অনেকগুলো হয়েছে, আমি দু একটা নাম শুনতে যাচ্ছি। না, এইগুলো দুটো ভাগ আছে। একটা দিক হচ্ছে আমার যে পড়াশোনার ইত্যাদি, পড়াশোনার পর মানে প্রেসিডেন্সি বা ইত্যাদি পাঠ চুকিয়ে তারপর আমি যখন পিএইচডির জন্য প্রিপারেশন নিচ্ছি ইত্যাদি, তখন আমার যে মূল জায়গা অর্থাৎ এই লিঙ্গ রাজনীতি অর্থাৎ জেন্ডার পলিটিক্স, এই হচ্ছে আমার মূল গবেষণার এলাকা বা পছন্দের এলাকা। এই জায়গার বিষয়, এই বিষয়ক বা এই যে মহিলা সংরক্ষণ বিল এলো, এই সংক্রান্ত বিভিন্ন বিষয় আমার বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক স্তরেও মানে যে জার্নালগুলো আছে আমাদের হিস্ট্রি, ইতিহাসের বা সমাজ বিজ্ঞানে, সেখানে একাধিক লেখা আমার প্রকাশিত হয়েছে 2024 থেকে অনওয়ার্ডস, মানে এখন হয়েছে। গত জানুয়ারি, গত অক্টোবর মাসে আমার লাস্ট লেখাটা পাবলিশ হয়েছে সিকিম ইউনিভার্সিটি 25-এ। হ্যাঁ, তো এছাড়া একটা বই রিসেন্ট এইবারের বইমেলায় এসছে হচ্ছে আমাদের এগ্রিকালচার, আমারই স্কুলের সিনিয়র ময়ূকদা, ওরা এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে একটা বই করেছে, এটা হচ্ছে বেবি কর্ন ইন্ডাস্ট্রি নর্থ বেঙ্গলের ওপর আমার একটা লেখা ওই বইটায় আছে, মানে ওই বইটা 4টে চ্যাপ্টার। এই বিষয়টা একটু বড় ব্যাপারটা আমি বুঝিনি। এই বইটা হচ্ছে কার্যত ওরাই ওদের ভাবনা চিন্তাটা ওরা আমাকে একদিন এসে বললো যে এরকম একটা বই ওরা করতে চাইছে এবং বইটা ওরা মোটামুটি ওদের খসড়াটা তৈরি, এবং সেই বইটা ওরা যেটা চাইছে যে ওরা তো এগ্রিকালচার স্টুডেন্ট, মানে কৃষি বিজ্ঞানের ছাত্র, এবং তাদের মধ্যে অনেক গবেষকরাও আছেন, মানে ভালো ভালো গবেষক 4 জন মিলে যারা, ওরা 3 জন করেছে, তার মধ্যে ভালো গবেষকও আছে। তারা বলছে যে এই বেবি কর্ন ইন্ডাস্ট্রি মানে বেবি, এখন ভুট্টা চাষ নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন হচ্ছে, এবং এই অর্থকরী ফসলের দিকে ঝুঁকে যাওয়া, সাধারণ ধান সবজি ইত্যাদির চাইতে এই ভুট্টা, তামাক বা ধরো তোমার চা, এই ধরনের যেগুলো সরাসরি ইকোনমি অর্থকরী ফসল, এই অর্থকরী বা কার্পাস তুমি বলতে পারো, এই অর্থকরী ফসলের দিকে যখন ঝুঁকে যাচ্ছে ক্রমশ একটা অ্যাগ্রোবেস্ট ইন্ডাস্ট্রি, এবং রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার দুটো সরকারই যেখানে অ্যাগ্রোবেস্ট ইন্ডাস্ট্রির উপরে জোর দিচ্ছে, সেই তেমন একটা সময় দাঁড়িয়ে ওরা বলছে যে এই ভুট্টা চাষ নিয়ে তারা একটা বই করছে ইত্যাদি ইত্যাদি। তো কথায় কথা বলার চেষ্টা করি, এই কথাটা এমনি বলতে একটা আড্ডার পরিসর, আমাদের স্কুলের ওই 150 বছর চলছিল তখন। তো তখন আমি তারপর ওদের আলোচনা করতে গিয়ে বললাম যে আচ্ছা এমন হলে হয় যে এইটার মধ্যে তুমি নর্থ বেঙ্গলের পার্সপেক্টিভ কেন ঢোকাচ্ছ না, কারণ আমার সঙ্গে এর আগে আমি মাস্টারমশাইয়ের নাম বললাম কৌশিক বাবুর এ নিয়ে অনেক আলোচনা হয়েছে, যে ধরো এই মাশরুম নিয়ে তিনি খুব ভাবছেন, এবং স্যারও এইসব বিষয়ে খুব মানে আমি একসময় সুকান্ত মজুমদারকে একটা চিঠিও করেছিলাম যে আমাদের এখানে ওই বাজেটের আগে যে কেন পশ্চিম আমাদের এই উত্তরবঙ্গে যেখানে এটা মেডিসিন হাব, মেডিসিনাল প্ল্যান্ট ট্রপিক্যাল প্ল্যান্টের এটা একটা হাব, তো এই জায়গাটায় কেন একটা মানে জাতীয় স্তরে কেন্দ্রীয় সরকার থেকে কেন একটা গবেষণাগার অন্তত বোটানির ওপরে বা ওষুধের ওপরে কেন সেটা তৈরি হবে না? হ্যাঁ, এটা মেডিসিনের উপর একটা রিসার্চ সেন্টার তৈরি হতো বাজেটে। তো যাই হোক, সেটা তো তাদের ব্যাপার, তারা করেনি। আমরা পরবর্তীতেও চেষ্টা করবো এই বিষয়টাকে আরো মানে জোরালো ভাবে রাজনৈতিক ভাবে তুলে ধরার। তো স্যারের সঙ্গে আমার মানে রাজনীতির বাইরেও এইসব নিয়ে কথা হতো। তো আমি তখন তাই সেখান থেকে ওদের ময়ূকদাদের বললাম যে তোমরা এখানে নর্থ বেঙ্গলের প্ল্যাটটা করো না, তাহলে হচ্ছে তোমরা যেটা করছো একাডেমিক্যালি খুব স্ট্রং, একাডেমিক্যালি খুব ভালো, কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে এটা কিভাবে জরুরি বা কিভাবে এটা হতে পারে সেইটা। তখন ওরা আমাকে বললো যে তাহলে এই পার্টটা তো তুই সবচেয়ে ভালো করতে পারিস, কারণ তুই নর্থ বেঙ্গলের ছেলে প্লাস জানিস। আমি বললাম আমি একটা এগ্রিকালচারের বই কিভাবে করতে পারি? তখন বলছি না, তুই সমাজ বিজ্ঞানের পার্টটা মানে ইকোনমি পার্টটা তুই লেখ, 2টো চ্যাপ্টার যদি করতে পারিস তাহলে আমরা একসাথে করতে পারি। তো এইভাবেই বইটা এবার বইমেলায় এসছে। আর এছাড়া আরেকটা দিক আমার কিন্তু আছে যে এইসব বাইরে, যে আমি ছোট থেকে কবিতা এবং প্রবন্ধে লিখি, এবং তুমি জানো যে বহু কবিতা আমি পড়ি বা কবিতা মানে এই রাজনীতি বা এইসব পাবলিক লাইফের বাইরে কবিতা, গান এবং সিনেমা, এই 3টে আমার খুব মানে আমাকে যদি কেউ ভালো সিনেমা ভালো কবিতার বই দিয়ে দেয়, এমন হতে পারে যে আমি কোনো মিটিং এর টাইম আধা ঘন্টা মিস করে যেতে পারি। ফলে হচ্ছে সেই লেখাগুলো সবসময় চলছে, এবং চেষ্টা করি আমি এত কিছুর মধ্যেও সেইটাকে একটা আলাদা করে নীরবে নিভৃতে সেটার সাধনাটাও চালিয়ে যেতে। এটা দারুণ। মানে আচ্ছা, রেগুলার মোটামুটি জানি খুব ব্যস্ততম জীবন তোমার, রেগুলার বই পড়ো? রেগুলার আগে যেরকম দৈনিক হতো, এখন সেটা দিনে প্রতিদিন যে পড়ি এটা আমি চেষ্টা করি পড়ার, কিন্তু প্রতিদিন হয় না। তবে প্রতি মাসে আমি চেষ্টা করি অন্তত একটা নতুন বই শুরু করার, এটা আমি চেষ্টা করি, এটা একটা রুটিনের মতো প্রতি মাসে একটা নতুন বই শুরু করার চেষ্টা করি।
আচ্ছা, আর দুটো পার্ট তোমার থেকে আমি জানতে চাইবো।